পরিকল্পিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ বিস 24 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শারিয়ার। কি ঘটেছিল অবসরপ্রাপ্ত মেজর সিনহার সাথে কক্সবাজারের শাপলাপুর চেকপোস্টে? সিনহার মৃত্যুর খুব কাছ থেকে দেখেছেন তার সফরসঙ্গী সিফাত। তারই বয়ানে উঠে এসেছে লোমহর্ষক সেই ঘটনার বর্ণনা। সেই বর্ণনার খানিকটা তুলে ধরেছে চ্যানেল 24। কক্সবাজার থেকে জানাচ্ছেন হিরণ খান। 31 জুলাই কক্সবাজারের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা। গ্রেপ্তার করা হয় তার সঙ্গী সিফাতকে। গ্রেপ্তারের পরই পুরো ঘটনার বর্ণনা দেন সিফাত। সিফাত জানান, পাহাড়ে সিনহার সাথে কোনো অস্ত্র ছিল না। আমাদের হাতে ট্রাইপড ছিল, খুব সুন্দর আমরা এটা বুঝতে পারি, কিন্তু তার থেকে নামার সময় আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। চেকপোস্টে আসার পর এপিবিএন ছেড়ে দিলেও পরে আবার গাড়ির সামনে ড্রাম ফেলে আটকে দেয় পুলিশ। যখন পৌঁছেছি তখন বাকি যে অফিসাররা ছিল তারা আমাদের বলছিল যে হ্যাঁ আচ্ছা যান। তো তারপরে আমরা গাড়ি গ্লাস উঠানোর সময় উনি আসছেন। উনি এসে বলে যে কারণ আবার বলেন। তারপর উনি শোনা আর কি বলছে, শোনা মাত্র উনি দৌড়ে দিয়ে আর কি যে ড্রামটা সামনে দিয়ে দেবেন। তারপর বাকি আমি নেমে পিছনে হাঁটা শুরু করছি, তখন পিছনের দিকে আসছে, তখন উনিও নামছে গাড়ি দরজা করে। উনি নামছে এবং উনি বলছে যে কাম ডাউন এরকম আওয়াজ উনি। তো এর ভিতরে আমি গুলির শব্দ শুনছি। তারপর স্যার মাটিতে পড়ে, তখনও আমি ভাবছি হয়তো ওনার শরীরে লাগে না, হয়তো পাশা আওয়াজ করছে আশেপাশে, উনি শুয়ে গেছে মাটিতে। তারপর দেখি যে রক্ত বেরোচ্ছে। ব্যক্তিগত অস্ত্রটি গাড়িতে রেখেই নেমেছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। সিনহা স্যার যখন গাড়ি থেকে নামলেন আমি তখন দেখেছি উনি পিস্তলটা রেখেছি দুই হাত তুলে। আমি এতটুকু দেখেছি দুই হাত তুলে জানলার আর উনি বের হচ্ছেন দরজা খুলে, এইটুকু আমি দেখছি। পরে আমি পিছনে ছিলাম, তো উনি তো নিচু ছিলেন, সেজন্য গাড়ির জন্য আমি আর ওনার পদক্ষেপটা আমি দেখতে পাই। প্রথম দিকে গ্যাদারিং হয়নি, প্রথমে তো আমরা একটা গাড়ি বা পিছনে একটা দুটা গাড়ি ছিল। গত 10 আগস্ট জামিনে মুক্তি পান সিফাত। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার অন্যতম সাক্ষী এখন তিনি। হিরণ খান, চ্যানেল 24, কক্সবাজার। সিনহা হত্যা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 আসামিকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 7 আসামিকে হাজির করা হয়। শুনানি শেষে প্রত্যেকের 7 দিনের রিমান্ড দেন বিচারক। তারা হচ্ছেন এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফনুর করিম, কামাল হোসেন এবং আবদুল্লাহ আল মামুন। আর পুলিশের মামলার 3 সাক্ষী নিজামুদ্দিন, নুরুল আমিন এবং আয়াস। এর আগে 7 আসামির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ খান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের সফর সঙ্গী সিফাত কিন্তু ঘটনার দিনের বর্ণনা দিয়েছেন আপনাদের কাছে। তো নতুন কি তথ্যাদি সিফাত আপনাদের দিয়েছেন এবং 4 পুলিশ সদস্য সহ 7 আসামিকে কিন্তু 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত, সে নিয়েও কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আমাদের জানাবেন। শাহনাজ, আপনি জানেন যেদিন ঘটনাটি ঘটেছিল শাপলাপুর চেকপোস্টে, সেদিন মেজর অবসরপ্রাপ্ত সিনহার সাথে আসলে সিফাত ছিলেন এবং সিফাত ঘটনার বর্ণনা যেটি দিয়েছেন সেটিতে উঠে এসেছে মূলত যে ওই দিন তারা সেই যে পাহাড়টিতে গিয়েছিলেন সেই পাহাড়টিতে তারা আসলে ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়েছিলেন তাদের ইউটিউব চ্যানেলের জন্য। এবং তারপরে যখন তিনি নেমে আসেন এবং নেমে আসার পরে 2জন ব্যক্তি তাদের চোখে টর্চ মারেন এবং তারপরে তারা যখন মেজর সিনহা অবসরপ্রাপ্ত মেজর সিনহা যখন তাদেরকে বকা দেন তখন তারা দৌড়ে পালিয়ে যান। এবং পরবর্তীতে আমরা আমাদের সংবাদে দেখিয়েছিলাম এর আগে যে নুরুল আলম নামে একজন তিনি ইন্সপেক্টর লিয়াকতকে ফোন দিয়ে আসলে জানান যে এরকম ডাকাত চলে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আসলে কথা ছিল এবং আজকে সিফাত কিন্তু এই বিষয়টি চ্যানেল 24 এর কাছে স্পষ্ট করেছে। আসলে আমাদের কাছে যে ভিডিওটি এসেছে সেই ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সিফাত যখন তারা
পাহাড় থেকে নেমে তাদের যে নীলিমা রিসোর্ট সেখানে যাচ্ছিলেন, তখন আপনি জানেন যে প্রথমে একটি বিজিবি চেকপোস্ট, তারপরে পুলিশের একটি চেকপোস্ট, সেই পুলিশের যে এপিবিএর এর যে চেকপোস্ট, সেই চেকপোস্টে আসলে ওই সময় সিভিলে কারো ডিউটি করার কথা না, কিন্তু লিয়াকত ওই সময় এবং সিভিলে আসেন, সাদা পোশাকে আসেন, এসে তার প্রথমে এপিবিএন পুলিশ সদস্যরা তাদেরকে ছেড়ে দেন, পরবর্তীতে লিয়াকত আবার প্রশ্ন করার পরে যখন শুনেন যে মেজর অবসরপ্রাপ্ত সিনহা, তখন তিনি সামনে একটি ড্রাম ফেলেন এবং ড্রাম ফেলে তারপরে তাকে গুলি করেন। তবে সব থেকে এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তির মধ্যে সব থেকে প্রস্ত যেটি স্বীকারোক্তি বলা যেতে পারে না, আসলে সাক্ষী যেটা, সাক্ষী যেটি, সেই সিফাতের যে সাক্ষী, সেই সাক্ষী অনুযায়ী যে সব থেকে বড় প্রশ্নের বিষয় যে মেজর অবসরপ্রাপ্ত সিনহা শোনার পরপরই লিয়াকত কিন্তু সরে যান, পরে ড্রাম ফেলেন এবং পরবর্তীতে গুলি করেন। তার নামটা শোনার পরে কেন সেই গুলিটি করেছে, সব থেকে প্রশ্নের বিষয় হচ্ছে এই জায়গাটিতে। এবং আজকে জানেন যারা রিমান্ডের আবেদন করা হয়েছিল, যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, তাদেরকে আসলে মূলত জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত তথ্য আসলে জানা যাবে। এবং আগামীকাল আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে যেটুকু রিমান্ড বিজ্ঞ আদালত দিয়েছেন এবং সেই অনুযায়ী যে আইনানুগ যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার পরে আগামীকাল আসলে র্যাব গ্রহণ করবে এই আসামিদের। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। ধন্যবাদ হিরণ খান। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন হিরণ খান। ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ডের স্বীকৃতিতে বাংলালিংক এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। এক্সপিরিয়েন্স করুন দেশ সেরা ইন্টারনেট স্পিড। কক্সবাজারের মেরিন ড্রাইভ, যাকে ঘিরে উন্মোচিত হয় পর্যটনের নতুন দিগন্ত। তবে অল্প সময়ের মধ্যেই কথিত বন্দুকযুদ্ধের সেফ জোনে পরিণত হয় এই সড়কটি। গেল 2 বছরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে যে 350 মানুষের মৃত্যু হয়েছিল, তার সিংহভাগই হয়েছে এই নির্জন মেরিন ড্রাইভে। এ এলাকার বড় অংশই ছিল ওসি প্রদীপের আওতাধীন। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। আগত সাত মাজা আইরে এফআইআর ওর্মিকা দা আর 2-3 পাইয়ার আসামিরে দা আর 2-3 পাইয়ার এনে ওর্মিকা মারি দূর মাঝে গাড়ি ঘোড়া দেখা যায়। রাতের 12টার সময় এখানে অনেকগুলি বিক্ষোভ আসলো। আমাদের আশেপাশের লোকজনরা ভয়ে আতঙ্ক থাকে। রাত হলেই ঘুম আসে না গুলির শব্দে। সেই বর্ণনাই দিচ্ছেন মেরিন ড্রাইভ সড়কের পাশে টেকনাফের হাবিবছড়ার এই 2 বাসিন্দা। পাখির চোখে এমনই অনিন্দ সুন্দর কক্সবাজারের মেরিন ড্রাইভ। সাগরের নীল জলরাশি আর পাহাড়ি সবুজের মাঝে মায়াবী এক পথ। তবে এই শান্ত সুন্দরের মাঝেই যেন ভয়ের নাম মেরিন ড্রাইভ, কারণ কথিত বন্দুকযুদ্ধ। রাত গভীর হলেই এই সড়কের বিভিন্ন পয়েন্ট থেকে ভেসে আসে গুলির শব্দ, ঝরে প্রাণ। ম্যান্ডাইভ এটা করসফেয়ার রুটের ম্যান্ডাইভ, এটা করসফেয়ার ম্যান্ডাইভ, এটা জনগণ বালার জন্য, এটা জনগণ বুড়ার জন্য। ওখানে ক্রসফায়ারের ম্যান্ডাইভ হয়ে পরিচিত হয়ে গেছে। 2018 সালে কক্সবাজারে মাদক বিরোধী অভিযান শুরুর পর বিভিন্ন বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে প্রাণ গেছে 350 মানুষের। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশিদের হত্যা মামলা নিয়ে র্যাবের সদর দপ্তরে উত্তরাতে ব্রিফিং চলছে, আমরা সেখানে চলে যাচ্ছি। আবেদন করলে 10 দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে 3 জনকে প্রথম 7 দিনের রিমান্ড এবং পরবর্তী 4 জনকে 2 দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করে। 2 দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের পর 4 জনকে তদন্তকারী কর্মকর্তার নিকট 4 জন গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। তার ফলশ্রুতিতে বিজ্ঞ আদালতের নিকট এই 4 জনের জন্য আরও 10 দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত, আপনারা নিশ্চয়ই জানেন, আজ শুনানি শেষে তাদের 4 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঘটনার পরম্পরায় আরও 3 জনকে গতকাল র্যাব গ্রেফতার করে বাহারছড়ার মারিশ বুনিয়া থেকে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আজ তাদেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে র্যাবের নিকট এবং র্যাবের সঙ্গে ওতপ্রোতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী সিফাত এবং শিপ্রা দেবনাথ।
আমরা তাদেরকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করব। তদন্তকারী কর্মকর্তা তার প্রজ্ঞা, তার বিবেচনা দিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সর্বপ্রথম যারা সাক্ষী আছেন এই চাঞ্চল্যকর এবং স্পর্শকাতর মামলার সাক্ষীদের সঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবেন এবং পরবর্তীতে রিমান্ডে যে সকল আসামি বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেছেন তাদেরকে পর্যায়ক্রমিকভাবে তদন্তকারী কর্মকর্তা র্যাবের হেফাজতে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবেন। একটি বিষয় বরাবরই র্যাব অকুণ্ঠ চিত্তে বলে এসছে, সেটি হচ্ছে এই যে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ যে মামলার তদন্তের ভার র্যাবকে দেওয়া হয়েছে, মূলত এটি গণমানুষের র্যাবের প্রতি আস্থা এবং র্যাবের বিশ্বাসযোগ্যতারই একটি প্রতিফলন। একই সঙ্গে অত্যন্ত দ্ব্যর্থকণ্ঠে র্যাব জানাতে চায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে, প্রভাবমুক্ত হয়ে এবং কোনো প্রকার চাপ ছাড়াই পেশাদারিত্বের সাথে র্যাব এই মামলা তদন্তভার চালিয়ে যাবে। এই মামলার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা এবং হত্যার মূল মোটিভ উদ্ঘাটন করা। একটি বিষয় ইতিমধ্যে র্যাবের নজরে এসছে, মূলত সেটি হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গণমাধ্যমে এই ঘটনা কেন্দ্রিক অনেক বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। সকলকে র্যাব অনুরোধ করে যে কোনো তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যম অথবা গণমাধ্যমে উপস্থাপনের আগে তার বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা যাচাই সাপেক্ষে উপস্থাপন করার জন্যে র্যাব সকলকে আহ্বান জানাচ্ছে এবং সকল ধরনের তথ্য, যে ধরনের ফোনালাপ এবং ভিডিও ফুটেজ সহ যে ধরনের বিষয়াদি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এই ধরনের বিষয়বস্তু পুরোটাকেই সামগ্রিকভাবে তদন্তকারী কর্মকর্তা আমলে এনে যাচাই বাছাই সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলা নিয়ে আমরা শুনছিলাম র্যাবের ব্রিফিং। সংসদীয় আসন ভিত্তিক থোক বরাদ্দ থেকে গ্রাম পর্যায়ে বাস্তবায়ন হওয়া উন্নয়ন প্রকল্পের 33%-এরই কাজের মান ভালো নয়। প্রকল্প প্রতি অন্তত 12% কমিশন বাণিজ্য হয় প্রশাসন ও রাজনৈতিক প্রভাবশালীদের মধ্যে, আর এসব চলে সংসদ সদস্যদের প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপে। IRIDPর প্রকল্প নিয়ে টিআইবির গবেষণার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তাই মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্প থেকে সংসদ সদস্যদের দূরে থাকার পরামর্শ তাদের। সংসদীয় আসনগুলোতে পল্লী অবকাঠামো উন্নয়নে থোক বরাদ্দ দিয়ে থাকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। 2010 সাল থেকে IRIDP নামের এই প্রকল্পে এখন পর্যন্ত 3বার অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমবার আসন প্রতি 3 কোটি টাকা করে দেয়া হলেও পরের 2বার দেয়া হয় 5 কোটি করে। এই প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে গবেষণা চালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 50টি সংসদীয় আসনের 50টি উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে তারা। গবেষণার ফলাফল বলছে IRIDP 1-এর 72% স্কিমেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। একই অবস্থা IRIDP 2-এর 85% স্কিমের। কোনো কোনো এলাকায় অবৈধভাবে 20 থেকে 25% কাজ বিক্রি হয়েছে সাব কন্ট্রাক্টে, আর কাজের মান ভালো নয় 33%-এর। সেই কারণে খুবই প্রত্যাশিত যে এই ধরনের প্রকল্পে জনগণের অংশগ্রহণ অন্য যে কোনো প্রকল্পের তুলনায় বেশি হবে, কিন্তু এক্ষেত্রেও তার কোনো সুযোগ আমরা দেখি না। টিআইবির গবেষণা আরো বলছে, জনগণের চাহিদা যাচাই না করে প্রভাবশালী দলীয় লোক ও সংসদ সদস্যের আত্মীয় স্বজনের অনুরোধে স্কিম তালিকাভুক্ত করা হয়েছে, আর প্রতি স্কিমে কমিশন বাণিজ্য হয়েছে অন্তত 59,500 টাকা। সেই সাথে 86% আসনে সরাসরি দলীয় তহবিলে অথবা সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে ঠিকাদারের কাছ থেকে নেওয়া হয়েছে 1 থেকে 2% কমিশন। 15 বছর প্রায় হয়েছে এই স্কিমগুলো, সময় এসছে, এটা একটা অবশ্যই বিতর্কিত এবং আইডিয়ালি আদর্শ পরিস্থিতি চিন্তা করলে সংসদ সদস্যদেরকে উন্নয়নে সরাসরি ভূমিকা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। IRIDP প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্কিম নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করা, তথ্য বোর্ড স্থাপন, রাজনৈতিক শুদ্ধাচার চর্চা সহ 9 দফা সুপারিশ করেছে টিআইবি। রাজনৈতিক ক্ষমতার চর্চা
মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি। ডক্টর ইফতেখারুজ্জামান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিবেদনে যেমনটি দেখলাম যে আপনাদের গবেষণা বলছে যে দেশের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে সংসদ সদস্যদের উন্নয়ন প্রকল্প থেকে দূরে থাকা উচিত, এমনটি আপনারা কেন মনে করছেন এবং তাদেরকে যদি দূরে রাখা হয় তাহলে কাদের হাতে এ দায়িত্ব ন্যস্ত করা উচিত? কেন রাখা হচ্ছে তার কারণ আছে, কারণ সংসদ সদস্য এই যে ধারণাটি এবং এই যে চর্চাটি জাতীয় আন্তর্জাতিকভাবে তার অন্তর্ভুক্ত যে দায়িত্বগুলো এবং এখতিয়ার বা অধিকারগুলো, সেগুলো হচ্ছে মূলত এক হচ্ছে সংসদে আইন প্রণয়নে, আইনের সংস্কারে ভূমিকা রাখা। দুই হচ্ছে সংসদের স্থানীয় যে কনস্টিটিউয়েন্সি থেকে তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের জনপ্রতিনিধিত্ব করা এবং এলাকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা সংসদে, তার মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখা পরোক্ষভাবে। তৃতীয় হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কারণে আমাদের এই পরামর্শটি, সেটি হচ্ছে যে তারা সংসদ সদস্য হিসাবে জনগণের কাছে সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে এবং সেটি করার জন্য স্বার্থের ঊর্ধ্বে থাকতে হয়। স্বার্থের দ্বন্দ্ব হলে সেটা কখনোই সম্ভব হয় না। এখন উন্নয়ন প্রক্রিয়ায় অবশ্যই সংসদ সদস্যগণ অবদান রাখবেন এই অর্থে যে তারা কী ধরনের প্রকল্প স্থানীয় এলাকায় বা তাদের কনস্টিটিউয়েন্সিতে বাস্তবায়িত হওয়া উচিত বা হবে সেগুলো সম্পর্কে দিক নির্দেশনা দিতে পারেন, পরামর্শ দিতে পারেন এবং তার উপর ভিত্তি করে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে তারা বরাদ্দ আদায়ের চেষ্টা করতে পারেন। কিন্তু এটার প্রকল্প বাস্তবায়নে যদি তারা সম্পৃক্ত হয়ে যান প্রত্যক্ষভাবে, যেটা হয় যে যে পর্যবেক্ষকের ভূমিকা বা জবাবদিহিতার ভূমিকা থেকে সরে গিয়ে তারা নিজেরাই তখন দায়িত্ব পালনে বা প্রকল্প বাস্তবায়নের ভূমিকা চলে যান, তখন পরিষ্কারভাবে স্বার্থের দ্বন্দ্বটা চলে আসে। তখন তাদের পক্ষে আর মৌলিক ভূমিকাটি সংসদ সেটা পালন করা সম্ভব হয় না। এটি হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে বাস্তবতা, যেটি প্রায় 15 বছর যাবত এই পুরো চর্চাটি চালু রয়েছে এবং তারই উপর ভিত্তি করে আমরা যে আজকে গবেষণাটির প্রতিবেদনটি প্রকাশ করেছি, সেখানে পরিষ্কারভাবে কয়েকটা জিনিস উঠে এসছে। এক হচ্ছে যে এই প্রকল্প, প্রথমেই বলতে হবে যে প্রকল্পগুলো বা এই প্রকল্পটির আওতায় যে স্কিমগুলো নেওয়া আছে সেগুলো সার্বিক বিবেচনায় স্থানীয় উন্নয়নের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিবেচিত হতেই পারে এবং সেটাই আমরা দেখেছি আমাদের তথ্য সংগ্রহের কালে। কিন্তু তার সাথে যেটা বিতর্কের বিষয়, সেটা হচ্ছে যে এই উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে তারা সংসদ সদস্যগণ নিজেরা জড়িত হওয়ার কারণে উন্নয়নের সাথে দলীয় রাজনীতির একাকার হয়ে গেছে, যার ফলে এখানে হচ্ছে যে উন্নয়নটা রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে এবং শুধু তাই নয়, এর সুফল আসলে বাস্তবে জনগণের কাছে পৌঁছানোর আগেই কিন্তু এক ধরনের ভাগ বাটোয়ারা হয়ে যায়। কারণ রাজনৈতিক বিবেচনায় যখন প্রকল্প বাস্তবায়ন হয় তখন আমাদের সংস্কৃতি যেটা হয় সেটা হচ্ছে যে যারা স্থানীয়ভাবে প্রভাবশালী, স্থানীয়ভাবে রাজনীতির সাথে সংশ্লিষ্ট নেতাকর্মী, তাদের এক ধরনের সিন্ডিকেটের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াটা সীমাবদ্ধ থাকে, যার ফলে হয় এক হচ্ছে স্বচ্ছতার ঘাটতি থাকে, দুই হচ্ছে জবাবদিহিতার ঘাটতি থাকে, তিন হচ্ছে এখানে যে প্রক্রিয়ায় যে উন্নয়নের যে প্রকল্পগুলো যে গুণগত দিক সেটা সুরক্ষা করার ক্ষেত্রে কোনো প্রকার তদারকি বাস্তবে থাকে না এবং সেই কারণেই আমরা মনে করি যে এটা শুধুমাত্র এই একটি গবেষণার বিষয় না, এটি সংসদ সদস্য শব্দটা। আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনারা আইআরআইডিপির প্রকল্পগুলোর দুর্নীতি নিয়ে কাজ করেছেন এবং 50টি সংসদীয় আসনের 50টি উপজেলা থেকে তথ্য সংগ্রহ করেছেন এবং আপনাদের দেয়া তথ্য মতে সংসদ সদস্যরা এই প্রকল্পগুলোর দুর্নীতির সাথে জড়িত। তারা ঠিক কিভাবে যুক্ত হয় এই দুর্নীতির সাথে বা তারা এই প্রকল্পগুলোতে ঠিক কিভাবে হস্তক্ষেপ করে থাকে, এই বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। হস্তক্ষেপের যে মূল মাধ্যমটা হচ্ছে যে আমরা যদি প্রকল্প প্রণয়ন প্রক্রিয়ার মধ্যেই সম্মানিত সংসদ সদস্যদেরকে সীমাবদ্ধ থাকতে দেখতাম তাহলে, বা প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতাম তাহলে এই বিষয়টা আলোচনায় আসতো না। কিন্তু যেহেতু বাস্তবায়নে তারা প্রত্যক্ষ অংশগ্রহণ করেন, সেই কারণে তাদের পছন্দের প্রতিষ্ঠানকে ঠিকাদারি থেকে শুরু করে ব্যাপকভাবে নিজেরা যেই জায়গায় তদারকি করার কথা, গুণগত মান রক্ষা করার কথা, সেটি থেকে সরে এসে তারা এক ধরনের এই উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হয়ে যান, উন্নয়ন প্রক্রিয়ার লাভবান হওয়ার অংশীদার হয়ে যান। যার ফলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে রাজনীতির সাথে উন্নয়নের একাকার হয়ে গেছে
এবং এর 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 সাথে সংশ্লিষ্ট হচ্ছে যে এই উন্নয়ন অবকাঠামো উন্নয়নের নামে যেটি হচ্ছে সেটা হচ্ছে যে এক ধরনের এক শ্রেণীর সিন্ডিকেট, যেটা আমরা বলেছি আগে, সেইটি তাদের এই উন্নয়ন প্রকল্পগুলোকে তাদের নিজেদের অর্থ সম্পদ বিকাশের একটা সুযোগ হিসাবে তারা দেখছেন। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনারা যতটুকু জেনেছি যে 9 দফা সুপারিশ করেছেন আপনাদের পক্ষ থেকে, তো আইডিপি প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আপনাদের সুপারিশগুলো কি কি যদি জানাতেন। ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন। আমাদের 9 দফা আপনি যেটা বলেছেন সুপারিশ, আমি শুধু দুটির কথা বলবো। এক হচ্ছে যে আমরা চাই যে এই যে উন্নয়ন প্রক্রিয়া সরাসরি স্থানীয় বা জাতীয় পর্যায়ে কোনো প্রকার জনপ্রতিনিধিগণ, শুধু সংসদ সদস্য নয়, জনপ্রতিনিধিগণ প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকতে পারবেন না, থাকা উচিত নয়। পৃথিবীর কোন দেশে সেই চর্চার মধ্যে অন্তর্ভুক্ত নয়। যে দেশগুলো আমরা পর্যবেক্ষণ করেছি সেইভাবে সেখানে এরকম প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। তার কারণটাই হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব বিষয়টা। কাজেই আমাদের একটা যেটা দরকার সেটা হচ্ছে যে এই 15 বছরের যে অভিজ্ঞতা, সেটাকে একটা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নিরীক্ষণ করে এবং মূল্যায়ন করে দেখা এর মধ্যে ইতিবাচক দিকগুলো কি আছে এবং নেতিবাচক দিকগুলো কি আছে, তার উপর ভিত্তি করে এরকম একটি আইনি কাঠামো তৈরি করা যে এই ধরনের প্রকল্পে সংসদ সদস্যগণ সরাসরি যুক্ত হতে পারবেন না, এটি এক। আর দুই হচ্ছে যে আমাদের স্বার্থের দ্বন্দ্ব নিরসনমূলক কোনো আইন নাই, নীতিমালা নেই। সেই কারণে আমরা চাই যে শুধুমাত্র জাতীয় সংসদ না, অন্যান্য যে কোনো পর্যায়ে জনপ্রতিনিধিরা যেন উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করার যে চর্চাটি চালু হয়েছে সেটা বন্ধ করেন। সেই জন্য এরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইন বা নীতিমালা প্রয়োগ দরকার এবং কার্যকর বাস্তবায়ন দরকার। তাহলে আমি মনে করি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক টিআইবি। এর সাথে নিউজ ভিউজ 24 এর পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ ভিউজ 24-এ। করোনার কারণে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট। তবে একই সাথে ভার্চুয়াল কোর্টের কার্যক্রমও চালু রয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জানিয়েছে মোট 53টি বেঞ্চে বিচার কাজ চলবে। এর মধ্যে 18টি হাইকোর্ট বেঞ্চে নিয়মিত কার্যক্রম চলছে, আর 35টি বেঞ্চে ভার্চুয়াল বিচার কাজ চলছে। গেল 26 মার্চ থেকে সরকারি নির্দেশনার সাথে মিল রেখে বন্ধ হয়ে গিয়েছিল দেশের সকল আদালতের কার্যক্রম। এর মধ্যে 11 মে থেকে আদালতে ভার্চুয়াল বিচার কাজ শুরু হয়। বিচারপতিরা যেভাবেই করেন আমরা সেভাবেই আমাদের মামলা পরিচালনা করতে হবে। তবে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কাজ পরিচালনা করা সবসময় একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার থেকে যাচ্ছে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান, সিনিয়র রিপোর্টার। মাসুদুর, করোনার কারণে কিন্তু দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর আজ খুলল সুপ্রিম কোর্ট, এবং প্রথম দিনের কার্যক্রম কেমন ছিল প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এবং স্বাস্থ্য বিধির মানার বিষয়টি কেমন ছিল সে ব্যাপারেও জানাবেন। আসলে সুপ্রিম কোর্ট 5 মাস পর খোলার পর আমরা যতটুকু দেখেছি যে কোর্টে প্রবেশ মুখগুলোতে আসলে স্বাস্থ্যবিধির যে বিষয়টি ছিল, স্বাস্থ্যবিধি মানা হয়েছে। বিশেষ করে থার্মাল দিয়ে তাদের প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপা হয়েছে, হ্যান্ড স্যানিটাইজ করে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং এজলাসে প্রবেশের সময় যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হলো যে এজলাসে ঢোকার পর একেবারেই আইনজীবীদের জন্য ভাগ ভাগ করে লিখে রাখা হয়েছে যে কোথায় আইনজীবীরা বসবেন, কোথায় বসবেন না, এই বিষয়টি একেবারে লিখে দেওয়া হয়েছে। আর বাইরে যেটি আগাম জামিন বন্ধ ছিল 5 মাস, এটি আসলে একটি বড় ঘটনা। স্বাধীনতার পর কখনোই বাংলাদেশে এতদিন আগাম জামিন বন্ধ ছিল না। কাজেই আজকে স্বাভাবিকভাবে প্রথম দিন যেহেতু কোর্ট খুলেছে, অসংখ্য মানুষ ছিল আদালতের সামনে, এটা আসলে নিয়ন্ত্রণ করা যায়নি। সবাই প্রবেশ করেছে কিন্তু আদালতের ভিতরে প্রবেশ করতে পারেনি, এজলাসে প্রবেশ করতে পারেনি। মূল গেট দিয়ে ঢুকে তারা বারান্দায় দাঁড়িয়েছিলেন। আরেকটি বিষয় সেটি হলো যে সকাল থেকেই যেসব আইনজীবীরা এতদিন আদালত প্রাঙ্গণে আসেননি করোনার কারণে, তাদের অনেককেই আজকে আদালতে আসতে আমরা দেখেছি। এবং বিশেষ করে আমরা যাদের বয়স একটু বেশি যে সমস্ত সিনিয়র আইনজীবীদের, তারা কিন্তু আজকে আদালতে আসেননি। আর
সব মিলিয়ে আপিল বিভাগের কথা যদি বলি, আপিল বিভাগ কিন্তু আজকে বসেনি, ভার্চুয়ালি বসেছেন। আপিল বিভাগ ভার্চুয়ালি বসার কারণে আপিল বিভাগ এখনও নিয়মিত হয়নি, তারা ভার্চুয়ালি বসছেন। তারা এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত দেননি যে তারা আগের মতো স্বাভাবিকভাবে কবে বসবেন। আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে 18টি রেগুলার কোর্ট চালু থাকবে এবং একই সাথে কিন্তু 35টি ভার্চুয়াল কোর্টের কাজও চলবে, তো এই 53টি কোর্টের কার্যক্রম আইনজীবীরা ঠিক কিভাবে সমন্বয় করবেন? এটা নিয়ে আসলে আইনজীবীদের মধ্যে এখন সমন্বয় করতে হবে সেটি হলো যে যাদের জুনিয়ররা আছে তাদেরকে দিয়ে হয়তো ভার্চুয়াল যে কোর্টগুলোতে তাদের মামলা রয়েছে সেটিও চালু রাখতে হবে। পাশাপাশি যে সমস্ত 18টি কোর্টে নিয়ম আগের মতো করে কোর্ট চলছে সেই বিষয়ে মোট কথা এখন তাদেরকে দুদিকেই নজর রাখতে হবে, মূল কোর্ট এবং ভার্চুয়াল দুটোর দিকে খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু আবার এখানে যে বিষয়টি দেখা যাবে সেটির মামলা কারো কারো ক্ষেত্রে মিস হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে যেটি সিনিয়র আইনজীবীরা বলছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলছেন যে এখন যেই অবস্থা দাঁড়িয়েছে করোনার কারণে সমন্বয় করতে হবে সেটি হলো যে যাদের জুনিয়ররা আছে তাদেরকে দিয়ে হয়তো ভার্চুয়াল যেই কোর্টগুলোতে তাদের মামলা রয়েছে সেটিও চালু রাখতে হবে। পাশাপাশি যে সমস্ত 18টি কোর্টে নিয়ম আগের মতো করে কোর্ট চলছে সেই বিষয়ে মোট কথা এখন তাদেরকে দুদিকেই নজর রাখতে হবে, মূল কোর্ট এবং ভার্চুয়াল দুটোর দিকে খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু আবার এখানে যে বিষয়টি দেখা যাবে সেটির মামলা কারো কারো ক্ষেত্রে মিস হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে যেটি সিনিয়র আইনজীবীরা বলছেন, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলছেন যে এখন যেই অবস্থা দাঁড়িয়েছে করোনার কারণে আসলে একেবারে সব কোর্টগুলো উন্মুক্তভাবে খুলে দিলেও কিন্তু একটি সমস্যা। আমরা আরেকটি বিষয় আপনাকে এখানে বলতে চাই যে এই যে অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল দুইটি নিয়ে একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী পোস্ট করেছিলেন, ফেসবুকে বিরূপ পোস্ট করেছিলেন। এরপর কিন্তু আজকে আপিল বিভাগ ওই আইনজীবীকে কাছে ব্যাখ্যা তলব করেছেন এবং তাকে সরাসরি আদালতে আপিল বিভাগে হাজির হতে বলা হয়েছে এবং তিনি 20 তারিখ আপিল বিভাগে হাজির হবেন এবং তাকে ভার্চুয়ালি সেদিন আপিল বিভাগ তার কাছে ব্যাখ্যা, তার যে কেন তিনি লিখেছেন এই বিষয়গুলো। কাজেই এই যে অ্যাকচুয়াল আর ভার্চুয়ালি যে বিতর্ক, এটি নিয়ে আসলে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের মত হলো যেটি সমন্বয় করে চলতে হবে, কারণ এই করোনা কতক্ষণ নাগাদ চলবে এবং কবে নাগাদ এটি আবার স্বাভাবিক পুরো কোর্ট স্বাভাবিক হবে এটি পরবর্তীতে আপিল বিভাগ সিদ্ধান্ত, হাইকোর্ট বিভাগের ফুল কোর্ট বেঞ্চ বসে সিদ্ধান্ত নেবেন। মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। সুপ্রিম কোর্ট 5 মাস পর সুপ্রিম কোর্ট চালু হওয়া নিয়ে কথা বলছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। সুবর্ণ সময় পেরিয়ে দেশের রূপালী পর্দা এখন বিবর্ণ। করোনা ভাইরাসের কারণে প্রায় 5 মাস ধরে তালা ঝুলছে দেশের প্রেক্ষাগৃহে। অনেকেরই মতে কোভিড-19 আগে সারা দেশে যে হলগুলো চালু ছিল সংকট কেটে গেলেও তার প্রায় অর্ধেকই থাকবে বন্ধ। তাহলে সিনেমা হলের ভবিষ্যৎ কি? এমন প্রশ্নের উত্তর জানা নেই কারো। এই যখন বাস্তবতা, তখন সিনেপ্লেক্স খুলে দিতে সরকারের কাছে আবেদন করছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। এ বিষয়ে আজ সন্ধ্যায় তিনি একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুব রহমান রুহেল, চেয়ারম্যান স্টার সিনেপ্লেক্স। মাহবুব রহমান রুহেল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসের কারণে প্রায় 5 মাস ধরে আপনাদের প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে এবং এই সময়টাতে আপনাদের কেমন ক্ষতি হয়েছে, কি ধরনের ক্ষতি হয়েছে এই বিষয়ে যদি আমাদের জানাতেন। আসলে জনস্বার্থে কিন্তু আমরা প্রথমে বন্ধ করে দিই, সরকার কোনো আমাদেরকে নোটিশ দেওয়ার আগে আমরা বন্ধ করে দিই 17ই মার্চে। তো ক্ষতির পরিমাণ তো অনেক বেশি। সবচেয়ে খারাপ বিষয় যে আমাদের 300টা এমপ্লয়ি, আর আমি কিন্তু গত বছরেই অনেক বিশাল এক্সপ্যানশন করেছি, 3টা নতুন লোকেশন। এবং আমার বিনিয়োগের একটাই কারণ ছিল যে বাংলাদেশের সিনেমাকে যখন আমি আবার পুনর্জীবিত করেছি প্রায় 15 বছর আগে আমাদের প্রথম মাল্টিপ্লেক্স থিয়েটার দিয়ে, তো এখন আমরা যে পর্যায়ে এসেছি আমার ধারণা ছিল যে আমাদের এক্সপ্যানশন করা দরকার এবং ঠিক এক্সপ্যানশন করার পরে কিন্তু আমাদের এই বড় ধাক্কাটা আসলো। তো এই 5টা মাস আমাদের এমপ্লয়ীদের বেতন, আমাদের ঋণের যে সুদগুলো দেওয়া এবং আমাদের যে ওভারঅল মেনটেনেন্স, এগুলোতে যে এত টাকা গেছে আসলে আমার জন্য এখন খুবই ডিফিকাল্ট হয়ে গেছে এইটাকে কন্টিনিউ করা। তো আমি আসলে খুব ভয়ের মধ্যে আছে যে আমাদেরকে হয়তো বন্ধ করে দিতে হবে একেবারেই। তবে যেটা হবে কিনা আমি বলবো আমাদের সিনেমা শিল্পের জন্য একটা বিপর্যয়, কেননা সিনেপ্লেক্সের হাত ধরে কিন্তু নতুন অনেক সিনেমা হয়েছে এবং আমরা বক্স অফিসে যদি আমি বলি, যে কোনো বাংলা সিনেমার বক্স অফিস আমরা প্রায় 40 থেকে 50% স্টার সিনেপ্লেক্স থেকে এখন পাই। আর আমাদের নতুন যে হলগুলো হয়েছে এটা সহ প্রায় 3000 সিট এবং 16টা ডিফারেন্ট হল হচ্ছে আমাদের।
এখান থেকে কিন্তু আমি আশা করছি যে প্রায় 75% আমরা বক্স অফিস রেভিনিউ দিতে পারবো। তবে আমরা যেহেতু এখন 5 মাস ধরে আমরা বিশাল একটা লসের মধ্যে আছি, আমরা সরকার থেকে কোনো রকম অনুদান আমরা পাইনি এবং আমাদের মানে উচ্চ সুদে আমরা যে ঋণগুলো আছে সেগুলো দিতে আমরা হিমশিম খাচ্ছি এখন। তো এই পর্যায়ে আমি মনে করছি যে যদি আমাদেরকে আবার চালু করার সুযোগ না দেয়, যদি আমরা কোনো অনুদান না পাই, আর এমনকি এখন একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খুললেও কিন্তু কোনো আমাদের কন্টেন্ট নেই, যেমন নতুন কোনো ছবি বেরোচ্ছে না। জনাব রুহেল, আজকে সন্ধ্যায় কিন্তু আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, তো সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য কি বা সংবাদ সম্মেলনে কি নিয়ে আলোচনা হবে আপনার? বেসিক্যালি আমি যেটা চিন্তা করছি যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আমাদের হল বাঁচাতে হবে। আর আমরা আজকে যে পর্যায়ে এসেছি যে আমাদের হল বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, তো আমরা যদি হল বন্ধই করে দিই তাহলে কিন্তু মানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে আর ভবিষ্যতে উঠানো যাবে কিনা আমি জানি না। তো এই কারণেই সিনেমাকে বাঁচানোর জন্যই আমার আজকের এই প্রেস কনফারেন্স করা। এবং আমি মনে করি যে সিনেমাকে সবাই ভালোবাসে, সিনেমা হলে যে সবাই সিনেমা দেখতে চায়। এখন আমরা দেখছি যে সারা বিশ্বে, যেমন ইটালি থেকে শুরু করে যেখানে কোভিডের সবচেয়ে খারাপ অবস্থা ছিল, সেসব জায়গাতেও আজকাল সিনেমা হল খুলে জনাব দিয়েছে। রুহেল, এক্ষেত্রে আর কি প্রশ্ন করতে চাচ্ছি, আপনার এই সংবাদ সম্মেলনে শুধু কি আপনি এবং আপনার প্রতিষ্ঠানের লোকজন থাকছে নাকি সিনেমা জগতের অন্য কেউ থাকছেন? বিষয় এটা একমাত্র স্টার সিনেপ্লেক্সই করছে, যেহেতু এখানে কোনো মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন নেই, সেই কারণে আমরা আসলে অন্য কাউকে সাথে আনিনি। এটা স্টার সিনেপ্লেক্স আমাদের নিজেদের সিনেমা হলগুলো বাঁচানো এবং সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর একটা প্রয়াস, সেজন্য আমরা। আপনার দাবিটা আসলে কি স্টার সিনেপ্লেক্স খুলে দেয়া নাকি সারা বাংলাদেশে যত সিনেমা হলগুলো আছে সবগুলো খুলে দেয়া? আমার দাবি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে স্টার সিনেপ্লেক্সের মতন যতগুলো মডার্ন মাল্টিপ্লেক্স আছে এবং অন্যান্য সিনেমা হল আছে এগুলো খুলে দেওয়া উচিত। একই সাথে সিনেমা হলগুলো বাঁচাতে হলে সরকারের অনুদান দেয়া এবং ইম্পোর্ট, যেমন আমাদের উপমহাদেশীয় ছবিগুলো এখনও ব্যান আছে, এগুলো খুলে দেওয়া, কেননা আমাদের কন্টেন্ট দরকার। যদিও আমরা চালাই, এখনও আমাদের দেখতে হবে 3-6 মানে নেক্সট 3 to 4 মান্থস আমাদের কীরকম অবস্থা হয় এবং দর্শকরাও হয়তো একটু কশাস থাকবে। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবো, যেমন প্রতিটা সিটে গ্যাপ রাখা এবং স্যানিটাইজ করা সব কিছু, তো এটা করতে পারলে অবশ্যই লোক আসতে পারবে। কেননা এখন দেখা যাচ্ছে যে ট্রাভেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দোকানপাট, শপিং মল সবই খোলা হয়ে গেছে, শুধু সিনেপ্লেক্স কেন বন্ধ থাকবে বা সিনেমা হল কেন বন্ধ থাকবে? কারণ আমরা শুধু সিনেমা হলের এমপ্লয়িরা না, এটা এন্টায়ার ইন্ডাস্ট্রিটা সাফার করছে এখানে। কোভিড-19-এর কারণে কিন্তু দেশের সব সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনি এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি সাহায্য সহযোগিতার কথা বলছিলেন, তো আপনি ঠিক কী ধরনের সরকারি সাহায্য সহযোগিতা চাচ্ছেন? ইনফ্যাক্ট আমরা অনেকবারই শুনে থাকি যে সরকার স্বল্প সুদে ঋণ দিবে, তারপর সরকার ইম্পোর্ট, যেগুলো সরঞ্জামগুলো ইম্পোর্ট করা, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এটারও ট্যাক্স থাকবে না, কিন্তু এগুলো কিন্তু কিছুই করা হয়নি। আমরা কিন্তু কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিয়ে এটা করেছি এবং আমরা মানে ফুল ইম্পোর্ট ডিউটি দিয়ে সব কিছু আমাদেরকে ইম্পোর্ট করতে হয়েছে। তো আমরা এই পর্যন্ত কোনো সহযোগিতা তো পাইনি। তো আমরা যেটা চাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য, যেমন সরকার যে ঘোষণা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনেক সেক্টরকে, যেমন গার্মেন্টস সেক্টরকে বিশেষ করে যে অনুদানগুলো দিচ্ছে, লং টার্ম ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করছে স্বল্প সুদে, আমরা সেটাই চাচ্ছি যে অ্যাটলিস্ট আমাদেরকে জরুরি কিছু ফান্ড দেয়া, যাতে করে আমরা আবার মানে এই যে 4-5 মাস আমাদের লস হয়েছে সেটাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের এমপ্লয়িদেরকে ধরে রাখতে পারি, যাদেরকে আমরা এত বছর ধরে ট্রেনিং দিয়েছি এবং আমাদের সাথে ছিল, এবং আমরা যাতে নতুন করে যদি আমরা খুলি এবং এখানে মানে আমাদের কন্টেন্ট ইম্পোর্ট করা, এগুলো নিয়ে কিছু আমি সহায়তা চাচ্ছি সরকারের কাছ থেকে। আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে সরকারের সাধারণ ছুটির আগে আমাদের তথ্য মতে দেশে সচল ছিল 70 থেকে 72টি সিনেমা হল, তো মনে করা হচ্ছে যে সংকট শেষে এর সংখ্যাটা কমতে পারে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? মানে আপনি কি কোভিড-19-এর পরের কথা বলছেন? জি হ্যাঁ, অবশ্যই। আমি তো মনে করি যে এখন আসলে আমরা যেই লস আমরা কিছুটা হয়তো সাস্টেন করতে পেরেছি, যে আমরা 5 মাস এমপ্লয়ীদের বেতন দিতে পেরেছি, কিছু পেমেন্ট আমরা করতে পারছি, কিন্তু সবাই তো সেটা পারবে না।
অনেকে নতুন করে তারা উদ্যোক্তারা এসেছিল মাল্টিপ্লেক্স করার জন্য, তারা মাত্র শুরু করেছে, তাদেরও তো অবস্থা খারাপ। তো আসলে আমি ঠিক জানি না যে বাংলাদেশে ফিউচারটা কী হবে। সারা বিশ্বে কিন্তু এটা নিয়ে একটা কনসার্ন। সিনেমাকে বাঁচানোর জন্য মানে সারা বিশ্ব কাজ করছে। এমনকি আমি যতটুকু জানি ইউকে গভর্নমেন্ট $2 বিলিয়ন আর্টস আর এন্টারটেনমেন্ট জন্য দিচ্ছে। ফ্রান্স গভর্নমেন্ট প্রায় $4 বিলিয়ন ইউরো দিচ্ছে তাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। আসলে আমাদের এই যে একটা বিপর্যয় গেল, যে মহামারী বিপর্যয়, এখান থেকে উঠে আসলে সবাই চাইবে একটা মানে এই মানসিক চাপটা থেকে এসকেপ। এই এসকেপ একমাত্র সিনেমা বা সুস্থ বিনোদন যেগুলো আছে সেগুলোই দিতে পারবে। তো আমি মনে করি যে সরকারের এদিকে একটু দৃষ্টিকোণ দেওয়া উচিত, যে মানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা যাতে বাঁচে। কারণ আমরা মাহবুব রহমান রুহেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 5 মাস ধরে বন্ধ হয়ে থাকা প্রেক্ষাগৃহ চালু হওয়া নিয়ে কথা বলছিলাম মাহবুব রহমান রুহেলের সাথে, চেয়ারম্যান স্টার সিনেপ্লেক্স। এর সাথে নিউজ 24 রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি, কিছুটা পরে আবার আমন্ত্রণ নিউজ 24-এ। এবার করোনা পরিস্থিতির খবর। ভারতে একদিনে আক্রান্ত আরও 61,000। এ নিয়ে দেশটিতে আক্রান্ত 23 লাখ ছাড়িয়েছে, আর বিশ্বে আক্রান্ত 2,02,00,000। প্রাণহানি 7,41,000। যুক্তরাষ্ট্রে আক্রান্ত আরও 53,000। প্রাণহানি হয়েছে প্রায় 1,000 মানুষের। ব্রাজিলে একদিনে আক্রান্ত 52,000, মৃত্যু 1,200। আর্জেন্টিনায় প্রাণহানি 5,000 ছাড়িয়েছে। নিউজিল্যান্ডে নতুন করে 4 জন আক্রান্তের পর সেপ্টেম্বরে আসন্ন নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে বিরোধীরা। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে একদিনে সর্বোচ্চ 21 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত আরও 400 জন। চীনে একদিনে 25 এবং হংকংয়ে আক্রান্ত 33 জন। এর আগে মঙ্গলবার বিশ্বের প্রথম দেশ হিসেবে স্পুটনিক ভি নামে ভ্যাকসিন নিবন্ধনের ঘোষণা দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন করোনার বিরুদ্ধে টেকসই প্রতিরোধে সক্ষম এই ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে যুক্ত হচ্ছেন প্রকৌশলী শামসুল আলম। জনাব শামসুল আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিশ্বের প্রথম দেশ হিসেবে স্পুটনিক ভি নামে ভ্যাকসিন নিবন্ধন করেছে রাশিয়া, এবং বলা হচ্ছে যে পুতিনের মেয়ের শরীরে নাকি সেটি প্রয়োগ করা হয়েছে। তো এই ভ্যাকসিনের সবশেষ আপডেট কি আমাদের জানাবেন কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনি ঠিকই বলেছেন যে গতকালকে প্রেসিডেন্ট পুতিন তার অন্যান্য দপ্তরের মন্ত্রীদের সাথে মিটিং এ ঘোষণা করেছেন যে রাশিয়ার যে গ্যামালিয়া ইনস্টিটিউট, সেন্টার ফর এপিডেমিওলজি এন্ড মাইক্রোবায়োলজি রিসার্চ এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই ভ্যাকসিনটি তৈরি করে। ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে স্পুটনিক ভি। এটাকে তারা রাশিয়ান রুশ ফেডারেশনের যে বিজ্ঞানী মহল ঘোষণা করছেন স্পুটনিক টাইম, অর্থাৎ যখন 1957 সালে সর্বপ্রথম রাশিয়া একটি স্যাটেলাইট প্রেরণ করে মহাবিশ্বে, সেই সময়টির সাথে এই সময়টি তুলনা করতে মূলত স্পুটনিক নাম রাখা হয়েছে, আর ভি রাখা হয়েছে ভাইরাসের কারণে। বর্তমানে তারা রাশিয়ার প্রেসিডেন্টের দুজন মেয়ে আছেন, একজন হলো মারিয়া আর একজন হলো ক্যাথরিন। তবে কোন মেয়ের শরীরে ভ্যাকসিন পুশ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য ডিসক্লোজ করা হয় নাই। এতটুকু বলা হয়েছে যে তার মেয়েকে যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন তার তাপমাত্রা বেড়ে গিয়েছিল, সেটা হয়েছিল 38 ডিগ্রি সেন্টিগ্রেড। এর পরবর্তীতে তা হয়ে যায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পরবর্তীতে যখন সেকেন্ড ডোজটা পুশ করা হয় ঠিক তেমনি ভাবে হালকা তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু মেজর কোনো ধরনের কমপ্লেক্সিটি হয় নাই। সেজন্য পুতিন বলেছেন যে আমাদের এই ভ্যাকসিনটি সবচেয়ে নিরাপদ এবং এর মাধ্যমে সারা বিশ্বের করোনা মহামারী থেকে মুক্তি মিলবে। এবং তিনি আরো জানিয়েছেন যে বিশ্বের অন্যান্য গবেষক মহলেও এই করোনা পরিস্থিতির ভ্যাকসিন আবিষ্কারের জন্য তাদের গবেষণা চালিয়ে যাওয়া প্রয়োজন। এবং সর্বশেষ আপডেট আমি আপনাকে যতদূর দিতে পারি সেটা হলো ডেপুটি প্রাইম মিনিস্টার তাতিয়ানা গালিকভ বলেছেন সিভিল সার্কুলেশনের জন্য এই ভ্যাকসিন প্রস্তুত করা হবে 2021 সালের জানুয়ারিতে। তবে থার্ড ফেজের জন্য ফ্রন্টলাইনে যারা আছেন নার্স এবং ডাক্তার তাদেরকে দেওয়া হবে আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরুতে। এই বলেছেন হেড অফ দ্য মিনিস্ট্রি অফ হেলথ মিস্টার মুরুশকভ।
শামসুল আলম, আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে তৃতীয় ধাপ পরীক্ষা ছাড়াই কিন্তু এই ভ্যাকসিনটিকে সফল দাবি করছেন প্রেসিডেন্ট পুতিন, এবং এ নিয়ে কিন্তু পশ্চিমা বিশ্বে বেশ সমালোচনা চলছে এবং হুয়ের কাছেও কিন্তু রাশিয়ার সন্তোষজনক সেরকম তথ্যাদি দিতে পারেনি। তো আসলে এ বিষয়ে রুশ কর্মকর্তাদের প্রতিক্রিয়া কি? শামসুল আলম, আমরা মনে হয় আপনাকে শুনতে পাচ্ছি না। শামসুল আলম, আপনার অডিওটি চেক করবেন কি? আমরা শামসুল আলমের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। দর্শক দুঃখিত, এই মুহূর্তে আমরা শামসুল আলমের সাথে যুক্ত হতে পারছি না। এই ছিল আজকে নিউজ বিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।